বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি মুনিম আজ হাজির হয়েছি স্টুডেন্টস লার্নিং হোম কর্তৃক আয়োজিত যে অনলাইন ক্লাস, সেই অনলাইন ক্লাস নিয়ে। আশা করি তোমরা আমাদের ভিডিওগুলো দেখবা এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা এবং আমাদের সাথেই থাকবা। তো আজকে আমাদের এই ক্লাস আমরা শুরু করে দিই। আসো, আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের অধ্যায় 4, খুব একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, কাজ, ক্ষমতা ও শক্তি। এতটা গুরুত্বপূর্ণ যে যদি স্পেসিফিক ভাবে বলতে হয় তাহলে আমি বলি আমাদের বোর্ড এক্সাম অর্থাৎ এসএসসি এক্সামে অবশ্যই অধ্যায় 4 থেকে একটা কোশ্চেন থাকে। সো আজকে আমরা এই অধ্যায় কি কি জিনিস পড়বো? এ থেকে আমরা কাজ, শক্তি, যান্ত্রিক শক্তি, এই সব কিছু ম্যাথ করব, ক্ষমতা এবং কর্মদক্ষতা। আমি আশা করি তোমরা যদি আমার এই ক্লাসটা খুব ভালো করে দেখো, ইনশাআল্লাহ অধ্যায় 4 নিয়ে তোমাদের কোনো রকমের কোনো প্রবলেম হবে না। এছাড়া যদি এরপরও যদি কোনো রকমের কোনো প্রবলেম হয়ে থাকে বা প্রবলেম থেকে থাকে, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। আমরা চেষ্টা করব তোমাদের এই কমেন্টগুলো দেখে তোমাদের প্রবলেমগুলোকে সলভ করে করার জন্য। আচ্ছা, শুরু করি তাহলে। দেখো, অধ্যায়ের নাম কি? কাজ, ক্ষমতা, শক্তি। স্বাভাবিকভাবে আমাদের দৈনন্দিন জীবনে আমরা তিনটা ওয়ার্ডকে খুব ভালো করে চিনি বা জানি। আজকে আমরা ফিজিক্সের আলোকে এই তিনটা ওয়ার্ডকে জানবো। কাজ। আচ্ছা, বুঝো না, তোমাদের একটা কোশ্চেন করি তোমাদের কাছে আমি। কোশ্চেনটা হচ্ছে এমন, এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি, নড়তেছি না, এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছি, আমি কি করে কাজ করছি? আচ্ছা, এটা অ্যান্সারটা তোমরা নিজেরাই বলতে পারবা যখন আমরা এই কাজ সম্পর্কে পড়বো। আচ্ছা, শুরু করি আমরা আমাদের কাজ সম্পর্কে পড়া। কাজ, এটাকে আমরা ইংরেজিতে লিখতে পারি, ইংরেজিতে ওয়ার্ক, যেটাকে আমরা অর লিখি। সো আমরা এটা শুরুতেই বলে নিতে পারি কাজকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কাজ জিনিসটা কি? সেটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা বুঝি আমরা। ধরো এটা একটা ফুটবল রাখলাম এখানে, আমরা ফুটবলের পরে তুমি এফ পরিমাণ বল প্রয়োগ করলা, এর ফলে এই ফুটবলটার এখান থেকে এসে এইখানে এসে পড়লো। এর মানে ফুটবলটার এস পরিমাণ সরণ ঘটলো। আমরা যে পরিমাণ বলটা প্রয়োগ করলাম আর যে সরণটা ঘটলো, যদি আমরা এই দুইটাকে গুণ করি তাহলে এইটার যে গুণফলটা হবে এইটাই হবে কাজ। তাহলে আমরা কি বলতে পারি? বল ও সরণের গুণফলকে বলা হয় কি? কাজ। কোন বস্তুর উপর যদি আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করি, এর ফলে যদি এর এস পরিমাণ সরণ ঘটে, তাহলে এর কাজ ডব্লিউ ইকুয়াল কি হবে? এফ এস। তাহলে আমরা বলতে পারি কাজ ডব্লিউ ইকুয়াল কি? এফ এস। আর সংজ্ঞাকার কি বলতে পারি আমরা? কোন বস্তুর উপরে প্রযুক্ত বল এবং এর সরণের গুণফলকে কাজ বলা হয়। ডব্লিউ ইকুয়াল কি লিখতে পারি আমরা? এফ এস। ওকে, এখন দেখো, তাহলে আমরা কাজ ডব্লিউ ইকুয়াল এফ এস বুঝতে পারলাম। এখন আমরা কাজের এককটা শিখব। একক বা ইউনিটটা কি? কাজের একক বা ইউনিট। তোমরা যদি কোনো কিছুর সংজ্ঞা জানো বা ফর্মুলা জানো, ওইখান থেকে তোমরা ওর ইউনিট বা এককটা বের করতে পারবা। দেখো কিভাবে করতে পারি আমরা। আচ্ছা বলো তো, এখানে বলের একক কি? হ্যাঁ, নিউটন। বলের একক হচ্ছে নিউটন। আর এই যে এস, এস মানে কি? সরণ মিন করে। সরণ একক কি? মিটার। তাহলে কাজের একক কি লিখতে পারি আমরা? নিউটন মিটার। আর এই নিউটন মিটার কি বলা হয়? জুল। তাহলে আমরা বলতে পারি কাজ ডব্লিউ এর একক হচ্ছে জুল। যদি কোশ্চেন করা হয় 1 জুল কাকে বলে, আমরা এভাবে বলতে পারি, যদি কোনো বস্তুর উপরে 1 নিউটন বল প্রয়োগ করা হয় এবং এর ফলে যদি এর 1 মিটার সরণ হয়, তাহলে মোট কাজের পরিমাণকে বলা হয় 1 জুল। এর মানে এখানে 1 জুল পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে। আশা করি তোমরা কাজ জিনিসটা বুঝতে পারছো। দেখো, এইখানে কিন্তু আমরা একটু কাজ করতে পারি। কাজ ডব্লিউ ইকুয়াল এফ এস, এটাকে কিন্তু আমরা এফ ইকুয়াল ইচ্ছে করে লিখতে পারি এম এ, তাহলে লিখতে পারি এম এ এস। অথবা যদি ডব্লিউ ইকুয়াল হয় এফ এস, তাহলে এখান থেকে লিখতে পারি আমরা এম জি এইচ। যদি কাজটা হয় ভূমিতে সম্পন্ন হয়, যদি কাজটা ভূমি বরাবর সম্পন্ন, সেক্ষেত্রে ডব্লিউ ইকুয়াল আমরা এম এস লিখতে পারি। এম মানে এখানে কি? বস্তুর ভর। এ মানে কি? ত্বরণ। আর এস মানে তো সরণ।
আর যদি বস্তুটা হয় পৃষ্ঠ থেকে উপরের দিকে, আমরা একটা পেনকে উপরে নিক্ষেপ করলাম, কি পরিমাণ কাজ হলো? এই ক্ষেত্রে ফর্মুলা হবে কি এই ডব্লিউ ইকুয়াল mgh। কারণ যখন কোনো বস্তু পৃষ্ঠ থেকে উপরে হয় তখন আর স্বাভাবিক ত্বরণ থাকে না, তখন হয় অভিকর্ষজ ত্বরণ। সেই ক্ষেত্রে ডব্লিউ ইকুয়াল mgh। m মানে বস্তুর ভর, g মানে অভিকর্ষজ ত্বরণ এবং h মানে উচ্চতাটা। মিটারটাকে সরলটাকে আমরা এখন উচ্চতা হিসেবে কাউন্ট করব, mgh। ওকে, আমরা একটা ম্যাথ করি, আশা করি তুমি এই ম্যাথটা তোমরা করতে পারলে অবশ্যই খুব ভালো করে। আচ্ছা দেখো, আমরা এখন এই ম্যাথটা করব। এই ম্যাথটা করতে পারলে তোমরা এই কাজ সম্পর্কে সকল ম্যাথ ইনশাআল্লাহ সলভ করতে পারবা। তো কি বলছে? বলছে 5 কেজি ভরের কোন বস্তুকে ভূমি থেকে 10 মিটার উচ্চতায় কোন উচ্চতার কোন স্থান থেকে ফেলা হলে এর কৃত কাজ কত হবে? কাজ বের করতে বলছে। কি কি দেওয়া আছে দেখো। এই বস্তুর ভর, দ্যাট মিন্স m এর মান দেওয়া আছে কত? 5 কেজি। কত মিটার উচ্চতা? 10 মিটার উচ্চতা। তাহলে উচ্চতা h ইকুয়াল কত মিটার? 10 মিটার। আমরা জানি অভিকর্ষজ ত্বরণ g সমান সমান 9.8 ms - 2। তাহলে কি বের করতে হবে? w ইকুয়াল what? আমরা জানি কাজ w ইকুয়াল mgh। m এর মান কত? 5, g এর মান কত? 9.8 এবং হচ্ছে আমাদের h এর মান কত? 10। এটা কিন্তু করে যে অ্যানসারটা আসবে এটা হচ্ছে আমাদের কাজের। দেখো কত আসে, 5 into 9.8 into 10, 490 এত জুল, কারণ কাজের একক জুল। এখন আমরা শিখবো কিভাবে কাজের মাত্রা বের করব। তোমরা যদি এই ভিডিওটার এইখানটা খুব ভালো করে দেখো যে মাত্রা কিভাবে বের করতে হয়, আমি আশা করি তোমরা যে কোনো কিছুর মাত্রা বের করতে পারবা। বল হোক, সেটা কাজ হোক, ক্ষমতা হোক, চাপ হোক, মাত্রা বের করতে পারবা। দেখো মাত্রাটা কিভাবে বের করব। আচ্ছা, আমাদের এই কাজ w ইকুয়াল fs না। আচ্ছা, প্রথমে আমাদের এটা জানতে হবে যে বল f এর মাত্রা কত না। আচ্ছা দেখো তো, বল f ইকুয়াল তো আমরা m a লিখতে পারি না। আচ্ছা মনে করো তো, দেখো তো এই m মানে কি? বস্তুর ভর নির্দেশ করে। তাহলে এইটা মনে রাখবা যে ভর এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল M, বড় হাতের M। তো m এর মাত্রা মানে ভর মানে ক্যাপিটাল M লিখলাম। এখানে m মানে কি? ত্বরণ। আচ্ছা ত্বরণ একক কি ছিল? ত্বরণ ms-2 না, ত্বরণের এককটা ms-2 না। চিন্তা করো তো, এইটা কি আমরা কিন্তু কিভাবে বলি? ত্বরণের একক মিটার, মিটার বলি কিন্তু আমরা। তাহলে দৈর্ঘ্য, মনে রাখবা দৈর্ঘ্যের মাত্রা বড় হাতের L। এর মানে কি? এইটার মাত্রা L। আর এটাকে মিটার পার সেকেন্ড স্কয়ার বলি আমরা। s মানে কি? টাইম। তাহলে সময়, এর মাত্রা কি? t। তাহলে এটা লিখতে পারি আমরা t - 2। তাহলে আমরা বলতে পারি ত্বরণের মাত্রা কি? L t - 2। এখানে m মানে বস্তুর ভর, ভরের মাত্রা বড় হাতের M, আর a মানে হচ্ছে ত্বরণ, ত্বরণের সূত্র ms - 2। m মানে এখানে হচ্ছে দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যের মাত্রা বড় হাতের L, আর হচ্ছে s মানে সময়, সময়ের মাত্রা কত? t। তাহলে আমরা লিখতে পারি f এর মাত্রা হচ্ছে ml/t²। লিখে দাও। আচ্ছা এই s মানে কি? s মানে সরণ না। সরণ মিন্স কি? সেম দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা কি? L। তাহলে এখানে আমরা আটাই লিখতে পারি। এর মানে এখানে কি হয় দেখো, m l²/t²। আমরা লিখতে পারি ডাইমেনশন অফ w মানে ডাইমেনশন অফ ওয়ার্ক। ওকে, দেখো এখন বলবো আমরা শক্তি। আচ্ছা দৈনন্দিন জীবনে কিন্তু আমরা শক্তি ওয়ার্ডটা অনেক বেশি ইউজ করি। এই তুই আমার শক্তি সম্পর্কে কোনো ধারণা রাখতে পারছ না, আমার যে কি শক্তি, এরকম বলি না আমরা? হ্যাঁ, কিন্তু এই শক্তি আর পদার্থবিজ্ঞানের শক্তি কিন্তু একই না। কিন্তু এই কাজ আর শক্তি কিন্তু একই জিনিস। যদি এমন হয় আমি কোন বস্তুর উপরে 5 জুল পরিমাণ শক্তি প্রয়োগ করছি, তাহলে কাজের একক কত হবে? 5 জুলই হবে। এর মানে শক্তি এবং কাজ একই জিনিস। শক্তির একক ইকুয়াল কাজের একক।
দ্যাট মিন্স কত, প্রতি একক কত হবে, জুল। আবার শক্তির মাত্রা ইকুয়াল হবে কত, কাজের মাত্রা। কত ছিল আমাদের, m l স্কয়ার পার t স্কয়ার, নাকি? আচ্ছা গেল। দেখো তুমি যখন কোনো বস্তুর উপরে কোনো একটা শক্তি প্রয়োগ করবা, এই শক্তি প্রয়োগ করার ফলে ওই বস্তুর ভিতরে কিছু পরিমাণ কাজ সম্পন্ন হবে। তাহলে আমরা এখানে এরকম বলতে পারি না, ব্যয়িত শক্তি সমান এর মানে তুমি যেই পরিমাণ শক্তি প্রয়োগ করবা এখানে ঠিক ততটুকু পরিমাণে কি হবে, কাজ সম্পন্ন হবে। এর মানে কি লিখতে পারি আমরা, ব্যয়িত শক্তি সমান সমান কৃত কাজ। দেখো আমরা কিন্তু আমাদের ক্লাস 8 9 এ মনে হয় পড়ছিলাম এরকম যে শক্তি এটা এমন একটা জিনিস যার সৃষ্টি বা বিনাশ নেই। তুমি কখন নতুন করে কোন শক্তির সৃষ্টি করতে পারবে না, শুধুমাত্র শক্তির কি ঘটে, রূপান্তর ঘটে। সেই ক্ষেত্রে আমরা একটু বলে দিতে পারি শক্তির নিত্যতার সূত্রটা কি। আমরা এভাবে বলতে পারি শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নেই, পৃথিবীতে নিট শক্তির পরিমাণ সর্বদা সমান থাকে, শুধুমাত্র শক্তি এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর হয়। যেমন ফর এক্সাম্পল আমাদের ফ্যান ঘুরে, দেখো আমাদের ফ্যানটা কিন্তু ঘুরতেছে কিসের কারণে, বৈদ্যুতিক শক্তির কারণে। এখান থেকে ফ্যান কিন্তু তাপ উৎপন্ন হয়, তো বৈদ্যুতিক শক্তি থেকে কি উৎপন্ন হলো, তাপ শক্তি উৎপন্ন হলো। এখানে কিন্তু এমন না যে বৈদ্যুতিক শক্তিটা ধ্বংস হয়ে গেছে আর তাপ শক্তি উৎপন্ন হয়েছে, এটা না, এটা কিন্তু বৈদ্যুতিক শক্তি থেকে কনভার্ট হয়েছে তাপ শক্তিতে। আমরা বলছি শক্তি হইতে পারে বিভিন্ন প্রকার, বৈদ্যুতিক শক্তি হইতে পারে, তাপ শক্তি হইতে পারে, যান্ত্রিক শক্তি হইতে পারে, চৌম্বক শক্তি হইতে পারে না। আমরা এখন পড়বো একটু যান্ত্রিক শক্তি সম্পর্কে। দেখো যান্ত্রিক শক্তি আমরা এভাবে বলতে পারি, যে শক্তি চলাচলের জন্য কোনো জড় মাধ্যমের দরকার হয় তাকে যান্ত্রিক শক্তি বলা হয়, বা যে শক্তি রূপান্তরের জন্য কোনো মাধ্যমের দরকার হয়, সেটা জড় মাধ্যম হবে, যেমন বায়ু হইতে পারে, মাটি হইতে পারে, এটাকে কি বলা হইব, যান্ত্রিক শক্তি বলা হইব। মনে রাখবা যান্ত্রিক শক্তি দুই প্রকার, একটা হচ্ছে গতি শক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। গতি শক্তি জিনিসটা কি, ধরো একটা স্থির ফুটবল, এটার উপর আমরা কিক করলাম, মানে বল প্রয়োগ করলাম, এর ফলে এটা গতিশীল হলো না। কোন একটা স্থির বস্তুকে যখন আমরা গতিশীল করব, এই গতিশীল হওয়ার জন্য ও যেই পরিমাণ শক্তি অর্জন করলো এইটা কি বলা হয়, বল গতিশক্তি। মানে বস্তুটা স্থির অবস্থান থেকে গতিশীল অবস্থায় যাওয়ার জন্য, গতিশীল অবস্থা হওয়ার পরে যে পরিমাণ শক্তি হইলো, সেটা শক্তি সঞ্চার করলো, এইটাকে বলা হবে কি, গতিশক্তি। কোন একটা স্থির বস্তু গতিশীল হলে যেই পরিমাণ শক্তি সঞ্চার করে এটা কি বলা হয়, বল গতিশক্তি বলা হইব। দেখো আমরা একটা ফর্মুলা এরকম ভাবে পড়ি যে গতিশক্তি ই কে, আমি যেহেতু প্রথমেই বলেছিলাম গতিশক্তিকে কাইনেটিক এনার্জি বলা হয়, এটাকে ই কে দ্বারা প্রকাশ করা হয়। তো গতিশক্তি কি, ই কে ইকুয়াল হচ্ছে হাফ অফ এম ভি স্কয়ার। এখন আমরা শিখবো এই ফর্মুলাটা কোথা থেকে আসছে। দেখো যদি তুমি একটা বস্তুর উপরে সেটা পরিমাণ তুমি বল প্রয়োগ করলাম, এর পরিমাণ বল প্রয়োগ করলাম, এর ফলে বস্তুটা গতিশীল হয়ে গেল। সো আমরা এখানে কি লিখতে পারি, এখন এই যে ও গতিশীল হইল, এর ফলে ওই বেলা কিছু শক্তি সঞ্চয় হয়েছে, এর ফলে কিন্তু ও কিন্তু কাজ করছে, কি কাজ করছে, ও কিন্তু ডিসটেন্স চেঞ্জ করছে, ছিল স্থির গতি হয়ে গেছে, মানে ও সরণ করছে। তো আমরা লিখতে পারি ব্যয়িত শক্তি সমান সমান কৃত কাজ। এইটা কি আমরা ধরি গতি শক্তি, তো এটাকে আমরা ই কে দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা কৃত কাজ মানে কি, ডব্লিউ, আর ডব্লিউ ইকুয়াল কি লিখতে পারি আমরা, এফ এস। যেহেতু এই বস্তুটা আছে এখন ভূমিতে,
সো আমরা F ইকুয়াল কি লিখতে পারি m a আর এখানে s লিখে দিলাম। আচ্ছা এই বস্তু যখন আমরা বল প্রয়োগ করছি নিশ্চয়ই বস্তুটা একসময় গিয়ে থেমে যাবে, বা তো থামলো না, বস্তুটা চলতেছে, এর একটা শেষ বেগ থাকবে। আচ্ছা এই বস্তুর শেষ বেগ আমরা এভাবে করতে পারি না, v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2as। যেহেতু বস্তুটা স্থির ছিল তো আদি বেগ 0, তো এখানে কি থাকে 2as, কারণ হচ্ছে কি u ইকুয়াল 0। তাহলে আমরা এরকম লিখতে পারি না v স্কয়ার ভাগ 2 ইকুয়াল as। তাহলে দেখো তোমরা এই as এর ভ্যালুটা কত আসছে, v স্কয়ার ভাগ 2 আসছে না। তাহলে আমরা এখন m এই as এর ভ্যালু v স্কয়ার ভাগ 2, v স্কয়ার ভাগ 2 লিখে দিই। এই 2 কে আমরা এভাবে এরকম লিখতে পারি হাফ অফ m v স্কয়ার। এর মানে গতি শক্তি E কে ইকুয়াল কি লেখা যায় হাফ অফ m v স্কয়ার। দেখো এখন পুরো আমরা বিভব শক্তি, এইটা কি মনে রাখো, এইটাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি, যেটাকে EP দ্বারা প্রকাশ করা হয়, এটা ইংরেজিতে বলা হয় পোটেনশিয়াল এনার্জি। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, EP দ্বারা প্রকাশ করা হয়। সেটা কি, আমরা একটা স্থির বস্তু নিয়েছিলাম, এটার উপর একটা বল প্রয়োগ করছিলাম, বস্তুটা গতিশীল হয়েছিল, এর মানে বস্তুটা গতি শক্তি হয়েছিল, মানে গতি শক্তি প্রাপ্ত হয়েছিল। একটা বস্তুর উপরে যে বস্তু যখন স্থির থেকে গতিশীল হয় তখন যে শক্তির অসংখ্য তাকে গতিশক্তি বলা হয়। তাহলে ও এই গতিশক্তিটা কোথায় পাইলো, এটা কি সৃষ্টি হয়েছে না? আমরা তো আগেই পড়ছিলাম এই শক্তি কোন সৃষ্টি হতে পারে না, নিশ্চয়ই কোথাও একটা থেকে রূপান্তর হয়েছে। এই যেখান থেকে রূপান্তর হয়েছে এইটাকে বলা হয় বিভব শক্তি। আমরা বলতে পারি যখন কোনো বস্তু স্থির থাকে তখন এর ভিতরে কিছু পরিমাণ শক্তি সঞ্চয়িত অবস্থায় থাকে, সংরক্ষিত থাকে, এইটাকেই বলা হয় কি আমাদের বিভব শক্তি। ওকে, একটা বস্তু স্থির আছে এর মানে এর ভিতরে কিছু পরিমাণ বিভব শক্তি সংরক্ষিত আছে। যখন বস্তুটা গতিশীল হলো তখন বিভব শক্তি কনভার্ট হয়ে কি হয়ে গেল, গতিশক্তি হয়ে গেল, অর্থাৎ EP কনভার্ট হয়ে EK হয়ে গেল। যখন বস্তুটা আবার স্থির হয়ে যাবে তখন এখান থেকে কনভার্ট আবার কি হয়ে যাবে, EP হয়ে যাবে। তাহলে শক্তি কিন্তু ধ্বংস হয় নাই, শুধুমাত্র এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তর হচ্ছে। ওকে, আর এই বিভব শক্তিকে আমরা লিখতে পারি EP ইকুয়াল mgh। ওকে, যদি এটা ভূপৃষ্ঠের উপরে, এটা যদি নিচে হয়, যদি সমতল ভূমিতে বা মাটিতে হয় সেক্ষেত্রে লিখতে পারি আমরা EP ইকুয়াল mas। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা যদি আমাদের কোনো ক্লাস বুঝতে না পারো বা কোনো বিষয় বুঝতে না পারো, দ্য স্টুডেন্টস লার্নিং হোম এই চ্যানেলটার যে কমেন্ট সেকশন আছে এখানে প্রতিটা ভিডিওর নিচে কমেন্ট করতে পারো। তোমরা যেই ক্লাসটা বুঝবা না ওই ক্লাসে যে কমেন্ট করতে পারো, আমরা ইনশাআল্লাহ তোমাদের কমেন্টগুলো দেখে তোমাদের প্রবলেমগুলো সলভ করব। আর যদি আমাদের এই স্টুডেন্টস লার্নিং হোম এই ইউটিউব চ্যানেলটার ক্লাসগুলো ভালো লাগে থাকে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা, আমাদের সাথে থাকবা। আচ্ছা এখন দেখো আমরা যদি একটা ম্যাথ করতে পারি, আমি শিওর যে তোমরা এই যান্ত্রিক শক্তির যদি ম্যাথগুলি করতে পারি তাহলে আমরা EP আর EK এর মানে বিভব শক্তি আর গতি শক্তি এটা খুব ভালো করে বুঝতে পারবা। তাহলে আমরা এখন একটা ম্যাথ করব। তো দেখো আমরা এখন এই ম্যাথটা করব। এখানে একটা 50 কেজি ভরের একটা বস্তু আছে, এই বস্তুটা এখন A অবস্থানে আছে। তো আমাদের কোশ্চেন আসলো যে দেখাও যে এই বস্তুটা শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। আচ্ছা শক্তির নিত্যতা সূত্র বললে আমরা ম্যাথ কিভাবে করব? বা এইভাবে বলতে পারে দেখাও যে এই বস্তুটার মোট শক্তি সকল অবস্থানে সমান। আচ্ছা শক্তির নিত্যতা সূত্র মেনে চলে এইরকম বললে এর মানে হচ্ছে যে তিনটা অবস্থান, A অবস্থান, B অবস্থান এবং C অবস্থান, এই তিনটা অবস্থানের মোট শক্তির পরিমাণ সমান হতে হবে। এর অবস্থানে আমরা A অবস্থানের জন্য একটা EK বের করব, একটা EP বের করব, আবার B অবস্থানের জন্য একটা EK বের করব আর EP বের করব, C এর জন্য একটা EK বের করব আর একটা EP বের করব। যদি এই তিনটা অবস্থানে EK আর EP এর মান সমান হয়, মানে তিনটা অবস্থানের A অবস্থানের জন্য EK আর EP এর মোট যোগফল,
বি অবস্থানের জন্য এই দুইটার মোট যোগফল এবং সি এর এই দুটো মোট যোগফল যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে এ বি সি এই তিনটা পয়েন্টের জন্যই শক্তির নিত্যতা সূত্র মেনে চলবে। আমরা একটু ম্যাথটা করি। দেখো প্রথমে কি কি দেয়া আছে, বস্তুর ভর m সমান দেয়া আছে 50 কেজি আর এসি ইকুয়াল দেওয়া আছে 60 মিটার। তাহলে বিসি ইকুয়াল কত হবে বলো তো? সরি এখানে একটু ভুল হয়েছিল। বিসি ইকুয়াল হচ্ছে এসি ইনটু 1/4। তাহলে এসি কত? 60 ইনটু 1/4, এর মানে কত হবে? 4.15। তাহলে এবি ইকুয়াল কত হবে? 60 মাইনাস 15 সমান 45 মিটার। আমরা আগে সবগুলোকে বের করে নিলাম। এখন আমরা সরাসরি ম্যাথে চলে যাব। দেখো প্রথমে বলি এ অবস্থানের জন্য। আমরা প্রথমে এ অবস্থানে কি বের করব? ই কে বের করব। কি কি দেওয়া আছে দেখো, এই অবস্থানে m দেওয়া আছে 50 কেজি, v কারণ ই ইকুয়াল হাফ m v স্কয়ার। আচ্ছা আমরা এটা জানি যে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগ সর্বদা কত হয়? 0 হয়। তাহলে আমরা বলতে পারি v সমান 0 ms - 1। তাহলে ই কে ইকুয়াল হাফ অফ m v স্কয়ার। তাহলে হাফ অফ m এর মান কত? 50, v এর মান কত? 0, এর মানে কত হবে? 0 জুল। এখন আমরা এই অবস্থানে ইপি বের করব। ইপি ইকুয়াল কি? এম জি এইচ। কি কি দেয়া আছে? এম দেয়া আছে 50 কেজি, জি আমরা জানি 9.8 ms - 2, এইচ টা কত? তোমরা এই ক্ষেত্রে একটা শর্ট টেকনিক মনে রাখবা। তোমরা যেই অবস্থানে ইপি এর মানটা বের করবে, মানে যেই অবস্থানে, আমরা এখন এ অবস্থানে ইপি এর মান বের করব না? আচ্ছা এই ইপি এর ক্ষেত্রে যে এইচ, ইপি এর ক্ষেত্রে যে এইচটা, এটা সর্বদা মনে রাখবা নিচের দিকে যাবে। মনে রাখবা ইপি এর জন্য যে এইচ বের করবা, এই এইচটা সর্বদা নিচের দিকে যাবে এবং যত দূর সম্ভব অত দূর যাবে। দেখো এ অবস্থান থেকে এইচ সর্বোচ্চ যাইতে পারে কতটুকু? সি পর্যন্ত। তাহলে এ অবস্থানের জন্য ইপি এর এইচ কত হবে? এইখান থেকে এই পর্যন্ত দেখো সম্পূর্ণ মানে 60 মিটার। আবার যদি বলা হয় বি অবস্থানের ক্ষেত্রে ইপি এর এইচ কত হবে? তুমি দেখো বি অবস্থান থেকে কিন্তু সর্বোচ্চ এতটুকু আসতে পারে। তাহলে বি অবস্থানের ক্ষেত্রে ইপি এর এইচ কত হবে? নিশ্চয়ই এইটার মান ছিল আমাদের কত? 15 মিটার। তোমরা যেই অবস্থান নিয়ে কাজ করবা ওই অবস্থান থেকে ইপি এর এইচ কল্পনা করবা নিচের দিকে যতটুকু যাওয়া সম্ভব। এইখান থেকে করলে এইখান থেকে এতটুকু মানে 60 মিটার, এইখান থেকে করলে এতটুকু মানে 15 মিটার। তাহলে এখানে এইচ কত আমাদের? 60 মিটার। দ্যাট মিন্স 50 ইনটু 9.8 ইনটু 60। দেখি কত হয়? 50 ইনটু 9.8 ইনটু 60, এত জুল। ওকে দেখো আমরা কিন্তু এই অবস্থার জন্য ই কে আর ইপি বের করে ফেলছি। হ্যাঁ তাহলে আমরা এখন একটু উপরটা মুছে ফেলি। আমরা এখন লিখব মোট শক্তি ই কে, ধরো ই1 দাও, ই কে প্লাস ইপি। ই কে ছিল 0 জুল প্লাস ইপি হচ্ছে 29400 জুল। এর মানে প্লাস করলে কত হয়? 29400 জুল। আমরা কিন্তু এই এ অবস্থানের জন্য মোট শক্তিটা বের করে ফেলছি। ওকে দেন এখন আমরা বি অবস্থানের ক্ষেত্রে বের করব। দেখো বি অবস্থানে প্রথমে ই কে বের করব, হাফ অফ এম ভি এস। গতিশক্তি
কে তুমি লিখে দিতে পারো, গতিশক্তি টি কে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। কি কি দেওয়া আছে? বস্তুর ভর এম দেওয়া ছিল 50 কেজি। এখন কথা হচ্ছে ভি কত। আমরা তো যখন এই অবস্থানে করছিলাম তখন তো বস্তু এরকমটা বলতে পারছিলাম এই সর্বোচ্চ হাইটে ভি শূন্য, কিন্তু এইখানে ভি কত হবে? বি অবস্থানের ক্ষেত্রে ভি আমরা জানি না, জানি না। সো আমরা কিন্তু এখানে একটা কাজ করতে পারি, ভি তো আমরা এখন তো জানি না এখানে, না? তো আমরা এখানে লিখি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh, এটা আমরা জানি না, দেখো আমরা ভি স্কয়ার মানটা বের করে ফেললাম। আচ্ছা, সর্বোচ্চ মানে এখানে বি অবস্থানে এটা ছিল এইখানে, বস্তুটা এখান থেকে এখানে আসছে না, তো বস্তুটা আদিমে কত ছিল? 0 ইনটু 2gh কত থাকে? 2gh, তাহলে ভি স্কয়ার কত? 2gh না? তো লিখে দাও হাফ এম ভি স্কয়ার ইকুয়াল 2gh। কিন্তু h এর মানটা কিন্তু আমরা জানি না। ওকে, এখন দেখো একটা মজার বিষয়, আমি কিন্তু বলছিলাম যখন তোমরা ইপি এর h নির্ণয় করবা তখন নিচের দিকে কাউন্ট করবা, কিন্তু যখন এই ইকি এর ক্ষেত্রে h টা দরকার হবে, এই h টা বের করার সময় তোমরা উপরের দিকে কাউন্ট করবা। দেখো এগুলো কিন্তু কোনো ফিক্সড নিয়ম নেই, এগুলো শর্ট টেকনিক মান বের করার জন্য। যখন আমরা ইকি এর মান বের করব, আমরা এখন এই পয়েন্টে ইকি এর মানটা বের করতেছি, সো এই পয়েন্ট ইকি এর মান বের করতে আমরা একটা h লাগবে, ইকি এর h টা অলওয়েজ উপরের দিকে কাউন্ট করবা। তুমি দেখো তাহলে এইখান থেকে উপরে সর্বোচ্চ এতটুকু যেতে পারবে না? তাহলে এইখানটার যে h এর মান এইটি হবে ইকি এর h এর মান। তাহলে এই হাইটটা মানে এ বি এর ডিসটেন্স ছিল কত মিটার? 45 মিটার। তোমরা দেখো খাতায় লিখছিলা, যদি লিখে থাকো তাহলে দেখো 45 মিটার শুরুতে লিখছিলাম আমরা, তো h কত? 45 মিটার। ওকে, যদি বলা হয় সি অবস্থানে কি টিকে কত? দেখো সি থেকে ইকি এর h টা উপরের দিকে যাবে না, এই যে ভি স্কয়ার বের করতে h টা দরকার, h থেকে উপরের দিকে যাবে না, তাহলে সি থেকে h উপরের দিকে কতটুকু? বি পর্যন্ত না, একেবারে এ পর্যন্ত, মানে 60 মিটার। আচ্ছা, তাহলে এই দুটো কাটাকাটি করতে পারি আমরা, এম জি এইচ। এম এর মান কত আমাদের? 50 কেজি, জি এর মান 9.8, এইচ এর মান কত? 45। ইনটু করো এটাকে, 50 ইনটু 9.8 ইনটু 45। দেখো ওকে, নাও আমরা ইকে বের করে ফেললাম, এখন বের করব কি? আমরা ইপি বের করব না, একটু মুছে ফেলি। তোমরা আমি যখন লিখবো তোমরা একটু খাতাতে লিখে ফেলবা, তোমাদের ম্যাথটা আমি যখন করব, ম্যাথ করব ফিজিক্সে, তখন তোমরা খাতা সামনে নিয়ে বসবা এবং সেটা লিখে ফেলবা, ইভেন যা লিখি সম্পূর্ণটা লেখার চেষ্টা করবা। এখন আমরা বি অবস্থানে ইপি বের করতে যাচ্ছি, ইপি ইকুয়াল এম জি এইচ। এম এর মান তো সব সেম থাকবে, জি এর মান আগেই জানি আমরা 9.8 ms - 2, এইচ এর মান। এখন দেখো আমরা কিন্তু এখন বি অবস্থানে এইচ এর মান বের করব, তাহলে ইপি এর এইচ কি নিচের দিকে যাবে না? নিচের দিকে মানে এখান থেকে এখানে আসবে, মানে কত? 15 মিটার। ওকে, তাহলে এম এর মান কত? 50 ইনটু 9.8 ইনটু 15। কত হয়? 7350 জুল। অতএব মোট শক্তি নাম দাও আমরা E2, ইকে প্লাস ইপি। ইকে ছিল কত আমাদের? 22000 জুল প্লাস 7350। ওকে,
ওকে, দেখো সিমিলারলি এখন আমরা সি পয়েন্টের জন্য করব। তাহলে দেখো আমরা এখন সি অবস্থানের জন্য করব। তাহলে দেখো প্রথমে বলছে p কে ইকুয়াল হাফ অফ m v স্কয়ার, হাফ লিখলাম m এর মান, আর v স্কয়ার ইকুয়াল আগের মতো লিখতে পারি u স্কয়ার প্লাস 2gh, তো u তো 0 হয়ে গেল, 2gh এটা কি থাকে 2gh, তাহলে এখানে h টা কত। এখন আমরা কিন্তু করব সি অবস্থানের ক্ষেত্রে, তাহলে e কে এর h টা উপরের দিকে যাবে, কতটুকু যাবে, একেবারে সম্পূর্ণ যাবে। এবারে কত মিটার হবে, সম্পূর্ণটা ছিল 60 মিটার, তাহলে কতটুকু হবে 60 মিটার। তাহলে সরি m কত 50, g 9.8 into 60, এই কত হয়, এখন আমরা বের করব ইপি, ফর্মুলা জানি কি আমরা, ইপিএইচ, এম কত সেম দেখো 50 কেজি লিখতে পারি, জি কত 9.8 এইচ। আচ্ছা আমরা এখন এই পয়েন্টে এইচ নির্ণয় করব, ইপি এর এইচ। দেখো সর্বোচ্চ উচ্চতায় কিন্তু আমাদের ই কে ভি শূন্য ছিল, মনে রাখবা সর্বশেষ এই বস্তুটা এখান থেকে ফেললে এইখানে বস্তু থেমে যাবে। এখন আমি তোমাদেরকে বলছিলাম যে ইপি এর এইচটা কাউন্ট করতে হয় নিচের দিকে, দেখো এইখান থেকে নিচের দিকে যাওয়ার কোনো অপশন আছে নেই, এর মানে কত, এর মানে এটার এইচ কত হবে 0 মিটার হবে। শর্টকাটে মনে রাখো তোমরা, ইপি এর ক্ষেত্রে সর্বশেষ অবস্থান এইচ এর মান অলওয়েজ কত হবে 0 হবে, তো 0 জুল। তাহলে আমরা এখন লিখতে পারি, দেখো মোট শক্তি P3 সমান সমান কি ছিল 400, ইপি ছিল 0, এত জুল। তো আমরা বলতে পারি এ বি এবং সি তিন অবস্থানের জন্য E1 ইকুয়াল E2 ইকুয়াল E3, এই তিন অবস্থানে শক্তির মোট পরিমাণ সমান ছিল, বলতে পারি আমরা এ বি সি তিন অবস্থানে শক্তি বিদ্যুৎ সূত্র মেনে চলে। আচ্ছা দেখো এখন বলবো আমরা ক্ষমতা, সেম কথা, এই ওয়ার্ডটা কিন্তু আমরা অনেক ইউজ করি, ওই তুই আমার বাবার ক্ষমতা সম্পর্কে জানোসই না, আমার চাচার অনেক ক্ষমতা, এরকম বলি না। হ্যাঁ, কিন্তু এই ক্ষমতা যেটা আমরা স্বাভাবিক জীবনে ইউজ করি, এই ক্ষমতা আর আমাদের ফিজিক্সের ক্ষমতা কিন্তু একই নয়। তাহলে ক্ষমতা বিশ্লেষণ কি, দেখো এরকম বলতে পারি কোন একটা বস্তুর কাজ করার হারকে ক্ষমতা বলে। কি বললাম, কোন একটা বস্তুর কাজ করার হারকে ক্ষমতা বলে। তোমরা মনে রাখবা যখনই ফিজিক্সে হার কথাটা ইউজ করবা, এর মানে হচ্ছে যেই টার্মের পরে হার কথা ইউজ করবা ওই টার্মটাকে সময় দিয়ে ডিভাইড করবা। আমি কি বলছিলাম, কোন একটা বস্তুর কাজ করার হারকে, এর মানে কি কাজকে সময় দিয়ে ভাগ করবা, হার বলা মানে সময় দিয়ে ভাগ করা, কাজ করার হারকে কি বলে ক্ষমতা বলে। ফিজিক্সের ক্ষেত্রে যখন এই হার কথাটা আসবে, যেই টার্মের পরে হার কথা আসবে ওই টার্মটাকে সময় দিয়ে ডিভাইড করবা, কোন একটা বস্তুর কাজ করার হারকে ক্ষমতা বলে। হতে পারে একক সময় কোন একটা বস্তুর কাজ করার হারকে ক্ষমতা বলে। আচ্ছা দেখো এখন কাজ যেটা লিখতে পারি আমরা W, সময়কে লিখতে পারি আমরা T, ক্ষমতাকে P দ্বারা প্রকাশ করে, তাহলে লিখতে পারি P ইকুয়াল W/T, আর এরকম লিখতে পারি P ইকুয়াল mgh ডিভাইড বাই T। ওকে, আমরা এখন একটা মাত্রা শিখবো। দেখো সরি আগে একক শিখে নিই, কাজের একক, ক্ষমতার একক বা ইউনিট। আমরা কিন্তু এটা পড়ছিলাম যে কাজের এককটা কি ছিল আমাদের জুল, জুলের আগে এরকম লিখছিলাম আমরা নিউটন মিটার, আর সময়ের একক সেকেন্ড। কি লেখা যায় জানেন,
এইটা কি বলা হয়? ওয়াট। কাজের একক আমরা পড়ছিলাম নিউটন মিটার, কারণ কাজ কি ছিল এখানে? এফএস ছিল, এফএস ছিল নিউটন আর এস ছিল মিটার, আর সময় মানে কি? টাইম। একক কত? এস। তাহলে নিউটন এমএস মাইনাস 1, এটাকে কি বলা হয়? 1 ওয়াট। যেমন বলা হয় যে 1 ওয়াট কাকে বলে? কোন একটা বস্তু 1 সেকেন্ডে 1 জুল পরিমাণ কাজ সম্পন্ন করছে, তখন তাকে বলা হয় তার ক্ষমতা হচ্ছে 1 ওয়াট। 1 সেকেন্ডে 1 জুল পরিমাণ কাজ সম্পন্ন করছে, এই দুইটার অনুপাতকে বলা হয় কি? তার ক্ষমতা, মানে 1 ওয়াট। ওকে, এখন যদি এর মাত্রা দেখতে চাই আমরা লিখছিলাম কাজের মাত্রা ml স্কয়ার পার টি স্কয়ার, সময় মাত্রা t, তাহলে ml স্কয়ার পার টি কিউব। ক্লিয়ার? আচ্ছা, নাও আমরা আমাদের লাস্ট টার্ম কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি সম্পর্কে পড়ব। কর্মদক্ষতা, এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়, এই সাইনটার নাম হচ্ছে ইটা। এটাকে ইংরেজিতে বলা হয় কর্মদক্ষতা, ইফিসিয়েন্সি। ধরো তোমার, আচ্ছা এটাকে একটু বলি কোন জিনিসটা কি, এটাকে এমন লেখা হয়, প্রদত্ত ক্ষমতা ইনটু 100। আমরা এভাবে বলতে পারি প্রদত্ত ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতার শতকরা অনুপাতকে কর্মদক্ষতা বলা হয়। বা এভাবে লিখতে পারি, আমাদের বইতে এভাবে লেখা আছে মেবি। দেখো যখন কোনো একটা एग्जांपल দিয়ে বলবো তখন তোমরা সুন্দর করে বুঝতে পারবা। সো আমরা এইভাবে বলতে, কর্মদক্ষতা কাকে বলে? কর্মদক্ষতা হচ্ছে প্রদত্ত ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতার শতকরা অনুপাতকে কর্মদক্ষতা বলা হয়। একটা एग्जांपल দিয়ে বুঝিয়ে নিস না। ধরো তোমার বাবা, আমি এটা বুঝে ফেলি, এটা দিয়ে বুঝি, এইটা বুঝতে তোমরা এটাও বুঝতে পারবা। ধরো তোমার বাবা তোমাকে 100 টাকা দিল, এটা হচ্ছে তোমার মোট ক্ষমতা। ঠিক আছে, মোট প্রদত্ত ক্ষমতা বা মোট ক্ষমতা বলতে পারি। তোমার কয় টাকা দিলে? 100 টাকা, এটা হচ্ছে কি মোট ক্ষমতা। তুমি এটাকে পাওয়ার অফ ইনপুট লিখতে পারো না, কারণ তোমাকে দিছে ক্ষমতা, এটা পাওয়ার অফ ইনপুট লিখতে পারি আমরা এটাকে। তোমাকে বলছে তুই এখান থেকে 50 টাকা খরচ করতে পারবি, তাহলে আমার খরচ করার ক্ষমতা কতটুকু? 50 টাকা। তাহলে এইটা হচ্ছে কি আমার প্রদত্ত ক্ষমতা, মানে পাওয়ার অফ আউটপুট বলতে পারি আমরা। যেমন বলা হয় 50 কিলোওয়াটের একটা ইঞ্জিন, 50 কিলোওয়াটের একটা ইঞ্জিন, এর মানে কি ওই ইঞ্জিনটার কতটুকু ক্ষমতা দেওয়া আছে? 50 কিলোওয়াট। তাহলে ওই ইঞ্জিনটা 1 মিনিটে 20 মিটার উচ্চতায় এত লিটার পানি তুলতে পারে। তাহলে আমরা এইটা কাউন্ট করে ক্ষমতা বের করতে পারবো। যখন আমরা কর্মদক্ষতা দিয়ে ম্যাথ করব তখন তোমরা বুঝতে পারবে এটা। তাহলে মোট প্রদত্ত ক্ষমতাটা হচ্ছে কি? যাহা দিছে, ওই যে বললাম 50 কিলোওয়াটের একটা ইঞ্জিন, এটা হচ্ছে ওর মোট প্রদত্ত ক্ষমতা। আর শুধু প্রদত্ত ক্ষমতাটা কি? এই যে এত কিলোওয়াট একটা ইঞ্জিন দিছে, এই ইঞ্জিনটা কি পরিমাণ কাজ করতে পারবে, ওর আউটপুটটা কি? আমরা কোনটা ইনপুট দিলে আমরা সেটা আউটপুট পাবো, এই আউটপুটটা হচ্ছে আমাদের প্রদত্ত ক্ষমতা। আমি এভাবে লিখতে পারি, এটা সমান সমান পাওয়ার অফ আউটপুট, আমরা যা পাবো, পাওয়ার অফ ইনপুট আমরা যা দিব, ইনটু 100। চলো একটা ইঞ্জিনে 50 কিলোওয়াট ক্ষমতা দেয়া আছে, এবারে কত পাওয়ার অফ ইনপুট? কত? 50 কিলোওয়াট। মনে রাখবা কিলোওয়াটকে ওয়াটে প্রকাশ করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, 1000 দিয়ে ইনটু করতে হয়। কিলোওয়াটকে ওয়াটে প্রকাশ করতে 1000 দিয়ে ইনটু করতে হয়। আর ওই ইঞ্জিনটা আমাদের ধরো 20 কিলোওয়াট পরিমাণ কাজ দিল, ও আমাদের কি পরিমাণ কাজ? ওর ভিতরে আমরা 50 কিলোওয়াট পর্যন্ত ক্ষমতা ইনপুট করে দিছি, কিন্তু আমাদের কি পরিমাণ কাজ দিয়েছে? ও দিয়েছে আমাদের 20 কিলোওয়াট পরিমাণ কাজ। তাহলে ওর প্রদত্ত ক্ষমতা কত? 20 কিলোওয়াট। সেটা তোমরা বুঝতে পারছো? দেখো
আমরা এখন কর্মদক্ষ সম্পর্কিত এই ম্যাথটা করব। আমি আশা করি এই ম্যাথটা করলে তোমরা কর্মদক্ষ জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। আমাদের এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবা এবং আমাদের পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবা। ওকে, দেখো ম্যাথটা কি বলছে। 50 কিলোওয়াট, দেখো 50 কিলোওয়াট একটা ক্ষমতা দেওয়া আছে, মানে পাওয়ার অফ ইনপুট দেওয়া আছে। 50 কিলোওয়াটের একটি মোটর 1 মিটার উচ্চতায় 50 লিটার পরিমাণ পানি তুলতে পারে। তবে একটু ভুল বললাম। 50 কিলোওয়াটের একটি মোটর 1 মিটারে 10 মিটার উচ্চতায় 50 লিটার পরিমাণ পানি তুলতে পারে। তবে কর্মদক্ষতা কত? কি কি দেওয়া আছে দেখো। এত কিলোওয়াটের একটি মোটর, এর মানে কি ওর ক্ষমতা পাওয়ার অফ ইনপুট দেওয়া আছে কত? 50 কিলোওয়াট। আমরা 50 কিলোওয়াটকে 1000 দ্বারা ইনটি করে আমরা ওয়াটে নিতে পারি। এত ওয়াট। ওকে, এরপরে কি বলছে? এত মিনিটে মোটর, এত মিনিটে, এটা মিনিট। তো টাইম t সমান সমান 1 মিনিট ইকুয়াল 60 সেকেন্ড। অবশ্যই সেকেন্ড নিয়ে নিবা। কত মিটার উচ্চতায়? 10 মিটার উচ্চতায়। কতটুকু পানি? পানির ভর দেওয়া আছে 50 লিটার, এটা মানে তো 50 কেজি। কর্মদক্ষতা ইটা বা এফিসিয়েন্সি ইটা বের করতে বলছে আমাদেরকে। আমরা জানি ইটা ইকুয়াল, এভাবে লিখতে পারি আমরা, পাওয়ার অফ ইনপুট ইনটু পাওয়ার অফ আউটপুট ইনটু 100। তো ইনপুট কত আমাদের দেয়াই আছে, ইনপুটটা কত? এত ওয়াট। পাওয়ার অফ আউটপুটে ভ্যালু দেওয়া নেই, মানে এটা আমাদের কার্যকর ক্ষমতা, কি পরিমাণ ক্ষমতাটা কার্যকর হয়েছে, মানে ও কি পরিমাণ ক্ষমতা প্রয়োগ করছে এখানে। তাই এই ক্ষেত্রে এই পাওয়ার অফ ইনপুটটা বের করার ফর্মুলা হচ্ছে mgh/t। এই যে আমরা ক্ষমতা পড়ছিলাম, ক্ষমতাটা ইকুয়াল ইকুয়াল mgh/t ইনটু 100। এটা কাটাকাটি করি, এটা কাটাকাটি করি, এটা কি থাকে এখানে? আচ্ছা, m এর ভ্যালু দেখো তো 50, g এর ভ্যালু 9.8, উচ্চতা is কত আমাদের 10, আমাদের টাইম কি কত? 60 সেকেন্ড। চাই না আমি ধরো টুপড়ি লিখে দেখো, আমরা সেটা এখন মুছে ফেলি। তাহলে কি দাঁড়ায় এখন? এটা ডিরেক্টলি ক্যালকুলেশন করে ফেলি আমরা। দেখো 50 ইনটু 9.8 ইনটু 10 ডিভাইডেড বাই 60, 81.6667 লিখতে পারি আমরা। নিচে আছে 500, ডিভাইড করি 0.16। দেখো যেহেতু আমরা একটা যে কোনো একটা মান নিয়ে করছি, তাই এটা মুখস্থ মান নিয়ে এরকম আসছে। বাট তোমরা যখন বইয়ের সিকিউ গুলো প্র্যাকটিস করবা, এই নিয়মে প্র্যাকটিস করবা, খুব সুন্দর একটা মান আসে। তাহলে আমরা লিখতে পারি অতএব আমি আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। এই সাথে আজকে আমাদের অধ্যায় 4 কাজ, ক্ষমতা, শক্তি, এই অধ্যায়টা শেষ করতেছি। আমি আশা করি তোমরা যদি এই ভিডিওটাকে পরিপূর্ণভাবে সুন্দর করে দেখো, ইনশাআল্লাহ অধ্যায় 4 নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তারপরও যদি কোনো রকমের কোনো প্রবলেম থেকে থাকে, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। আশা করি তোমরা সব সময় আমাদের সাথেই থাকবে। আমাদের ভিডিওগুলো তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী আপডেটগুলো বা পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।